চলুন উপভোগ করুন আমাদের অন্তরাজনীর নিবেদন বাংলার প্রখ্যাত নাট্যকার বাবা নির্মল মুখোপাধ্যায় বিরচিত বাংলার সঙ্গীত ঘোষণা নাট্য পরিচালক সুপারস্টার গায়ক ও নায়ক কুমার দেব পরিচালিত এবং অভিনীত বৈশাখা তরুণ নাট্য সংস্থার এবছরের সারা জাগানো প্রায় বহুল ভাত প্রতিভাত সংঘাতে ভরপুর একটা সাজাই হৃদয় বিতরণ সামাজিক যাত্রাপালা গরিব কেন মরে দেখে যান আমাদের অন্তরজনীর নিবেদন গরিব কেন মরে গরিব কেন মরে পাগলামি কথাটা শুনতে তো খারাপ লাগছে সুচেতা, কিন্তু ভালো করে ভেবে দেখো তো আজ মায়ের সামনে তুমি যা করলে এবং করালে এটা খেয়ালি মনের খেয়াল ছাড়া আর কিছুই নয়। খেয়ালের উপকার তো আমরা, তুমি দেখো একদিন সত্য সুন্দর হয়ে আমাদের জীবনে স্বর্গের সুষমা ঝরাবে। মনে অনেক কিছু ভাবা যায় সুচেতা, কিন্তু যা বাস্তব নয়। এই মুহূর্তে মনে করতে পারে আমি ভারতের সম্রাট, কিন্তু বাস্তবে তা কি সম্ভব? কেন সম্ভব নয়? সম্রাট যিনি তিনিও তো তোমার মতো একজন মানুষ। হ্যাঁ মানুষ, সাধারণ নন, অর্থাৎ দরিদ্র নন। তুমি লেখক মানুষ, যুক্তিতর্কে আমি তোমার সঙ্গে পেরে উঠবো না, কিন্তু কৌশল আমাদের ভালোবাসা তাকে অস্বীকার করতে পারবে তুমি? অস্বীকার তো করিনি, দুর্ভাগ্য বলে মেনে নিয়েছি। দুর্ভাগ্য? হ্যাঁ, তারা হলে বামন হয়ে চাঁদে হাত বাড়াবো কেন? তুমি তো চাঁদে হাত বাড়াওনি, চাঁদ স্বেচ্ছায় নেমে এসে তোমাকে ধরাবে। কিন্তু সেই চাঁদকে ধরে রাখবার মতো প্রশান্ত সুনীল আকাশে আমার নেই। কৌশিক, তুমি কলকাতার বিখ্যাত ধনী সোমনাথ রায়ের একমাত্র কন্যা, আর আমি যে দরিদ্র। কিন্তু আমি তো অর্থ সম্পদ চাই না, আমি চাই মানুষ। তুমি না চাইলে তোমার বাবা চান, তিনি তার একমাত্র মেয়েকে কিছুতে একটা দরিদ্র ছেলের হাতে কি তুলে দেবেন না? কৌশিক, আমার সাংসারিক অবস্থার কথা তুমি তো জানো। প্রাণীর কাজ করে যা পাই তাতে আমার সংসার চলে না। আমার বাবা 3 বছর পক্ষাঘাতে শয্যাশায়ী। আমার ছোট ভাই কুণ্ডলে কলেজের মাইনে 4 মাস বাকি। এরপর আছে দয়রাম শেখের পাওনা। এত কিছু পরেও তোমাকে আমি যে আমার করে নিতে পারবো না। তোমাকে চাইলে সঙ্গে জড়াতে। এতদিন পরে আজ কেন এই কথা বলছো কৌশিক? কৌশিক, আমার দিকে তাকিয়ে বলো তো, আমায় ভুলে থাকতে পারবে কি তুমি? পারবো না সুচেতা, পারবো না। স্মৃতির অনুপমে আমি চলে পড়ে মরব, তবু উপায় নেই সুচেতা, উপায় নেই। কৌশিক, কেন এই দিনটা কি তোমার চিরদিন থাকবে? ভাটার পর জোয়ার নিশ্চয়ই আসবে। তোমার লেখা আমি পড়েছি। বর্তমান যুগে যে কজন প্রথম শ্রেণীর সাহিত্যিক আছে, মান নির্ণয় তাদের পাশেই তো তোমার স্থান। নিশ্চয়ই তুমি একদিন বড় হবে কৌশিক। দুরাশা শুরু, দুরাশা। আমার লেখা সাহিত্যিকের মান নির্ণয়ের খাতে কোনোদিনও পড়বে না। না না, তা হতে পারে না। সত্যের উজ্জ্বল আলো একদিন বিকশিত হবে। যুগ সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই সুচেতা, তাই তুমি কথা বলছো। আমার লেখা নিয়ে আমি বহু প্রকাশকের কাছে গিয়েছি, কিন্তু কেউ ছাপাতে চায় না। সবাই আমার সৃষ্টিকে, আমার দৈন্যকে ওরা উপেক্ষা করে। তাই সাহিত্যিক হওয়ার স্বপ্ন আমার বালির প্রাসাদে পরিণত হয়েছে। কিন্তু তবু যে তোমাকে লিখতে হবে কৌশিক। তোমার লেখা গরিব কেন মরে এ বাস্তব আমি পড়েছি। পড়তে পড়তে একটা প্রশ্ন আমার মনের মধ্যে মাথা করে মরেছে, গরিব কেন মরে? আমার বাস্তব। সুচেতা, স্রষ্টা তুমি। সাবধান আছে নিজেকে হারিয়ে দাও, মিথ্যে হবে না। একদিন তোমার যশ কীর্তনে মুখরিত হবে সারা দেশ। সেদিন আমি গর্ব করে বলবো, আমার কৌশিক
তাই হবে। এমনি করে তুমি আমাকে উৎসাহ যোগাও, প্রেরণা যোগাও, চিরটা কাল ঠিক এমনি করে, ঠিক এমনি করে। তাই হবে কৌশিক, চিরটা কাল এমনি করে আমি তোমার পাশে পাশেই থাকবো। সুচিতা, মোরার জনমে হংস মিথুন ছিলা, মোরার জনমে হংস মিথুন ছিলা, ছিলাম নদীর চরে যুগল রূপে এসেছি গো আমার মাটির ঘরে, মোরার জনমে হংস মিথুন ছিলাম। ছিলাম নদীর চরে যুগল রূপে এসেছি গো আমার মাটির ঘরে, মোরার জনমে হংস মিথুন ছিলাম। কমল তরুণ চাপাল তার মুখ, জড়িয়ে কত জন্ম হলো গত, কমল তরুণ চাপাল তার মুখ, জড়িয়ে কত জন্ম হলো গত, সীমাধনে ছিন্ন জাগে, জাগে হিয়া ধরে ধরে, মোরার জনমে হংস মিথুন ছিলাম। ছিলাম নদীর চরে যুগল রূপে এসেছি গো আমার মাটির ঘরে, মোরার জন্মে হংস মিথুন ছিলাম, মোরার জন্মে হংস মিথুন ছিলাম। আর লাগবে না বাবু, মাস্টার মশাইকে বললেন আমাদের। আচ্ছা তুমি আমার পড়াতে শিখলে তো? আহা, আমি শিখবো কেন বাবু? মাস্টার মশাইয়ের কথা বললেন। আহা এত ব্যস্ত হচ্ছ কেন? স্থির হয়ে বলো না। মাস্টার মশাইয়ের সামনে কথাটা বলি কি করে? সে কথা শুনলে যে মাস্টার মশাই দুঃখ পাবেন। কি কথা নিদিদা, কি বলেছেন সোমনাথ বাবু? বলেছেন মাস্টার মশাইকে আর পড়াইতে হবে না। মাস্টার মশাইয়ের মাস্টার মাইনেটা মাস শেষ হলে এসে জন্য নিয়ে যান। শো, দেখলে তো শো, পাগলামেই হলো। আচ্ছা চলি শো। কৌশিক
আচ্ছা নিধিদা, আগে দিদিমণি, তুমি কি জানো বাবা কেন মাস্টার মশাইকে পড়াতে নিষেধ করেছে? বাবু আপনার বিয়ে ঠিক করেছেন। আমার হ্যাঁ। এ কি বলছো তুমি? হ্যাঁ, আমি যে নিজের কানে শুনেছি দিদিমণি। তা পাত্রটিকে? ওই যে লক্ষ্য ভাইরার মতো চেহারা, ইদানিং এ বাড়িতে খুব যাতায়াত আরম্ভ করেছে। প্রদোষ, হ্যাঁ, প্রদোষ বাবু। দিদিমণি, আমি চাকর বাকর মুখ্য সূক্ষ্ম ভালো কিছু বুঝি না, তবু যেন কেন আমার মন বলছে এই প্রদোষ বাবু দোষের সীমা নেই। ওর সঙ্গে বিয়ে হলে আপনি কিন্তু এই সুখে হবেন দিদিমণি। নিধিনন্দা, আমি সব জানি দিদিমণি, আপনারা দুজন দুজনকে খুব আমি আসছি। আমার মতামত না নেই বাবা। না 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 না, আমি কিছুতেই হতে দেব না। কৌশিককে ঘিরে যেন আমি স্বপ্নের মহল আমি গড়ে তুলেছি। না না, কোনো কারণে তো আমি ভেঙে যেতে দেব না। কি ভেঙে যেতে দেবে না? আমার ভবিষ্যৎ চোখের স্বপ্ন। তো কুণ্ডল, কেমন আছো ভাই? আমি আরো ভেবেছিলাম এ পথ বুঝি তুমি ভুলেই গেছো। এ পথ আমি আগলে থাকলে তুমি আর দাদা যে একবার দম আটকে মারা যাবে। তোমার মুখে কি কিছু আটকায় না? সত্যি তোমার কাছে এলে আমি ভয় নিয়ে খোলামেলা হয়ে যাই। আর কারো কাছে হয়? আর কার কাছে হতে যাব? কেন? তোমার চম্পার কাছে? আমার চম্পা? এবার তুমি কিন্তু আমায় সত্যি সত্যি লজ্জায় ফেলে। চম্পা আমার হতে যাবে কেন? মেয়েদের চোখে ফাঁকি দেওয়া বড় শক্ত। এই সেরেছে। এ তুমি আবার এসব কথা আমার দাদাকে বললো তো? আহা, ভয় পাচ্ছ কেন? কি ব্যাপার জানো, চম্পার দাদা আমার বন্ধু ছিল, স্কুলে একসঙ্গে আমার পড়াশোনা করতাম। অভাবের তাড়নায় পড়াশোনা ছেড়ে দিয়ে সে ট্রেনে হকারি করতো। কিছুদিন আগে ট্রেনে কাটা পড়েও দাদা মারা গেছে। আর না বলে একটি ভাই ছাড়া চম্পার আর কেউ নেই। যাত্রা থিয়েটার করে কোনো রকমের সংসার চালায়। তাই চম্পাকে নিয়ে আমি দুই একদিন ঘোরাঘুরি করছিলাম। যদি সামান্য মাইনেতে একটা চাকরি বাকরি। থাকা সব কথা। তোমার কলেজে কয়েক মাসের মাইনে বাকি পড়েছে না? কালই মাইনেটা মিটিয়ে দিয়ে আসবে। কেমন করে মেটাবো একসঙ্গে এতগুলো টাকা? আমি দিচ্ছি তোমায়। কিন্তু আমি তো নিতে পারবো না। কেন নিতে পারবে না? মনে করো না টাকাটা তুমি ধার নিচ্ছ। আর সত্যতার ক্ষমতা আমার যে নেই। পরের কাছে হাত পাতা। আমাকে পরই বা ভাবছো কেন ভাই? যখন তুমি আমাদের ঘরে যাবে তখন তোমার কাছে হাত পাততে একটু লজ্জা হবে না? কেন? এখন কি আমি তোমাদের কেউ নই? তুমি মমতার জন্ম বিধারা, মাথা পিতা আমি তোমার আশীর্বাদ দিতে পারি, কিন্তু হাত থেকে আমি টাকা ধার নিতে পারি না। কুণ্ডল, করো, প্রাণ থাকতে আমি আমার দাদার অবাধ্য কোনোদিন অদ্ভুত সংসার, ততোধিক অদ্ভুত এরা দুটি ভাই। তোর সঙ্গে দেখা হয়ে আমার তো ভালোই হলো নিরাম। এত লোকজনে গাড়ি ঘোড়ার মধ্যে পথ চলতে আমি একদম হিমশিম খেয়ে যাচ্ছিলাম। এই অবেলায় বেরিয়ে তুমি কোথায় গিয়েছিলে মাসিমা? তুই তো জানিস তোর মেসোমশাই আজ 3টে বছর পক্ষাঘাত হয়ে বিছানায় পড়ে আছে। কৌশিক একা আর বেড়ে উঠছে না, তাই চিকিৎসার জন্য ভাইয়ের আর দেওরের কাছে একটু সাহায্যের জন্য গিয়েছিলাম। সাহায্য পেলে? সাহায্য তো দূরের কথা, আমার সঙ্গে কেউ ভালো করে কথা পর্যন্ত বললে না। দুঃসময়ে বন্ধু বাবা বড়ই দুষ্কার মা। অথচ কি জানিস কিনা, শ্বশুর শাশুড়ি মারা গেলে কৌশিকের বাবাই আমার দেওরকে কোলে পিঠে করে মানুষ করেছে, এমএ পাস করিয়ে ভালো চাকরি জুটিয়ে দিয়েছে। ওর একটু অযত্ন যাতে না হয় সেজন্য তোর মেসোমশাইয়ের ভয়ে আমাকে সবসময় সন্ত্রস্ত থাকতে হতো। সে যে এতখানি অকৃতজ্ঞ হয়ে উঠবে আমি ভাবতেও পারিনি। মাসিমা, কৌশিকের বাবার যখন চাকরি ছিল, অর্থাৎ আমাদের যখন সচ্ছল অবস্থা ছিল, তখন ওর কাকা আমার ভাইরা মাঝে মাঝে এসে কতই না আত্মীয়তা দেখাতো। আর এখন আমার সবই আমার অদৃষ্ট। থাকো সব কথা। আচ্ছা তুই কোথায় গিয়েছিলি? আমিও তোমার মতো বেরিয়েছিলাম, তবে কারো কাছে সাহায্য চাইতে নয়, একটা কাজের সন্ধানে। সে কি রে?
শিক্ষা, পাই না প্রতিভা আবিষ্কারের সুযোগ, পাই না আমরা ন্যায্য অধিকার। আচ্ছা ঠাকুর সব কথা, চল মা চল, কৌশিক ফেরার আগেই আমাকে বাড়িতে ফিরতে হবে। বেশ চলো। আচ্ছা শোন মা, আমি যে সাহায্যের জন্য গিয়েছিলাম এ কথা যেন কৌশিক কখনোই জানতে না পারে। বলতে হবে না মাসিমা, কৌশিক দাকে আমি ভালোভাবে জানি। বেশ আয়। সব ঠিক আছে? এদিকে সব ঠিক আছে, কিন্তু পুলিশ ইন্সপেক্টর নিরঞ্জন রায় বড় বাড়াবাড়ি শুরু করেছে। নিরঞ্জন রায়ের ভাবনা পুলিশ